এক্সেলের ওয়ার্কশিটকেও আমরা এমএস ওয়ার্ডের মতো অটো ফরম্যাটিং করতে পারি। দেখুন আমরা যে শীটে যে অ্যাকাউন্টসটি এখানে লিখেছি এটা যদি আমরা অটোমেটিক ফরম্যাটিং করতে চাই তাহলে আমরা জাস্ট এটুকু সিলেক্ট করব, দেন চলে যাব ফরম্যাট মেনুতে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটো ফরম্যাটে ক্লিক করে আমরা এখান থেকে স্টাইল নির্বাচন করব কিবোর্ডের অ্যারো কির মাধ্যমে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি স্যাম্পলে যদি লক্ষ্য করি যে স্টাইল পরিবর্তন হচ্ছে, তো আমরা যে কোনো সেই স্টাইলটি কালারফুল ওয়ান আমরা স্যাম্পলে দেখতে পাচ্ছি যে স্টাইলটি দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি সেই স্টাইলে পরিণত করে দিবে। এভাবে আমরা এক্সেলের যে ডাটাবেস রয়েছে, এক্সেলের যে ওয়ার্কশিট রয়েছে সেটাকে খুব কম সময়ে এই অটো ফরম্যাট কমান্ডের মাধ্যমে আমরা চমৎকারভাবে সাজিয়ে ফেলতে পারি। এর মধ্যে আমরা দেখব যে এক্সেলে কিভাবে অটো সেভ করা যায়। আমরা জানি যে এক্সেলে কাজ করার সময় আমরা যখন কাজ করতে থাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যখন আমাদের করার প্রয়োজন হয় তখন অনেক সময় সেভ করার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে আমি 2 ঘন্টা খেটে একটি কাজ দাঁড় করালাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, সেক্ষেত্রে কিন্তু আমার 2 ঘন্টার শ্রমই নিষ্ফল হয়ে যাবে। তো আমরা এক্সেলের অটো সেভ কমান্ডটির সাহায্যে প্রতি 5 মিনিট বা 10 মিনিট বা 1 মিনিট অন্তর অন্তর সেভ করার সুবিধা পাবো। তো এটি করার জন্য আমরা চলে যাব ডেটা টুলস মেনুতে এবং টুলস মেনুতে গিয়ে আমরা এখানে অ্যাড-ইনস নামে একটি অপশন দেখতে পাচ্ছি, তো অ্যাড-ইনসে ক্লিক করব। অ্যাড-ইনসে ক্লিক করার পর আমরা উপরে অটো সেভ নামে একটি অপশন দেখতে পাচ্ছি, তার বাম পাশের চেক বক্সে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক। এখন আমরা পুনরায় টুলস মেনুতে চলে যাব, তাহলে আমরা অটো সেভ নামে একটি অপশন এখানে যোগ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা অটো সেভে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 মিনিট ডিফল্ট রয়েছে অটোমেটিক সেভ, অর্থাৎ 10 মিনিট পর পর কম্পিউটার নিজেই সেভ করবে। এখন আমরা যদি এখানে চাই যে প্রতি 1 মিনিট বা 2 মিনিট পর পর, আমরা 1 মিনিটও দিতে পারি, তো প্রতি 1 মিনিট পর পর কম্পিউটার অটোমেটিকলি নিজেই সেভ করে নেবে, আমার কোনো প্রয়োজনই হবে না। সেক্ষেত্রে আমরা 1 মিনিট দিয়ে ওকে বাটনে ক্লিক করব। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ফ্রম বিফোর সেভিং, তো ফ্রম বিফোর সেভিং এটি যদি টিক চিহ্ন থাকে তাহলে 1 মিনিট পর পর সে একটি মেসেজ দিবে, কিন্তু আমরা যদি মেসেজ না চাই তাহলে আমরা এটিকে উঠিয়ে দিব, তাহলে সে আর কোনো মেসেজ দিবে না, 1 মিনিট পর পর সেভ হতে থাকবে। আমরা ওকে বাটনে ক্লিক করছি। এখন অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যে আমরা এই অটো সেভের সুবিধা পেতে চাইলে আমাদের অবশ্যই প্রথমেই ফাইলটিকে সেভ দিয়ে রাখতে হবে যে কোনো নামে, নতুবা কিন্তু আমরা এই সুবিধাটুকু পাবো না। প্রথমে আমরা একবার সেভ করে নেব, তাহলে 1 মিনিট যেটা আমরা দিয়ে দিব সে অনুযায়ী সে 1 মিনিট বা 2 মিনিট পর পর সেভ করতে থাকবে। এবার আমরা দেখব যে আমাদের গ্রাফ বা চার্টকে কীভাবে মডিফাই করা যায়। দেখুন এখানে আমাদের যে গ্রাফটি তৈরি করেছি, সাপোজ আমরা এই গ্রাফটির যে ফন্ট রয়েছে, লেখা, এই সমস্ত বা টাইটেল ইত্যাদি আমরা চেঞ্জ করতে চাই, তো সেটি আমরা কিভাবে করব। ধরুন আমাদের এই লেখাগুলো নিচে 2003 থেকে 2006 পর্যন্ত যে লেখাগুলো রয়েছে এটি আমরা চেঞ্জ করব। তাহলে আমাদের যা করতে হবে, আমরা মাউসের ডান বাটন ক্লিক করব, তো ফলে আমাদের সামনে ফরম্যাটের এটি চলে আসবে। তো আমরা এখান থেকে ধরা যাক ফন্টটি চেঞ্জ করব, তো আমরা এখানে ফন্টটি ক্লিক করব। তো ফন্টটি ক্লিক করার পরে আমরা এখানে ফন্ট রয়েছে এরিয়াল বাই ডিফল্ট, আমরা ইচ্ছে করলে ফন্ট চেঞ্জ করে দিতে পারি, এখানে বোল্ড ইচ্ছা মতো করলে দিতে পারি, আমরা বোল্ড সিলেক্ট করছি। সাইজ ধরা 10 রয়েছে, আমরা যদি কমিয়ে দিতে চাই আমরা 8 দিলাম, এবং ইচ্ছে করলে আমরা এইটির কালার চেঞ্জ করতে পারি, ধরা যাক আমরা একটি কালার দিচ্ছি এবং ওকে বাটনে ক্লিক করব। ফলে দেখুন আমাদের যে নিচের যে এক্সিস রয়েছে, এক্সিসের লেখাগুলো কিন্তু সাইজে ছোট হয়ে গিয়েছে এবং কালারও চেঞ্জ হয়েছে। এভাবে আমরা কিন্তু এই বাম পাশের এটিও আমরা চেঞ্জ করতে পারি, আমরা জাস্ট ডাবল ক্লিক করে আমরা এটিকে চেঞ্জ করতে পারবো এবং ইচ্ছা করলে এটিও আমরা চেঞ্জ করতে পারি, যেটা লিজেন্ড রয়েছে। তো এবার আসি যে চার্টকে মডিফাই করার জন্য আমাদের আরেকটি পদ্ধতি, আমরা চার্ট তৈরি করার পরে যদি কোনো মডিফাই করতে চাই তাহলে আমাদের চার্টটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা চলে যাব উপরের যে দেখুন একটি চার্ট নামে একটি মেনু কিন্তু অটোমেটিক চলে এসছে। আমরা যদি বাইরে ক্লিক করি চার্টটি কিন্তু থাকছে না, আমরা চার্টটি সিলেক্ট করার পরেই চার্ট নামে একটি মেনু আসবে। আমরা চার্টে ক্লিক করব এবং চার্ট টাইপ, আমরা চার্ট টাইপে ক্লিক করব। আমরা যদি চার্ট টাইপ চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের চার্ট টাইপ এখানে চার্ট টাইপ চেঞ্জ করার মাধ্যমে আমরা এটিকে টাইপকে আমরা
চেঞ্জ করতে পারি। তা আমরা যদি এর অন্যান্য অপশনগুলোকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা চার্টে ক্লিক অ্যান্ড চার্ট অপশনস মনে রাখতে হবে, চার্ট অপশনসে ক্লিক। চার্ট অপশনসে ক্লিক করার পরে আমাদের চার্ট অপশনস ডায়লগ বক্স থেকে দেখুন এখন এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেলস, অ্যাক্সেস, গাইডলাইন্স, লিজেন্ড, অর্থাৎ আমাদের পূর্বে যে সমস্ত অপশনগুলো আমরা দিয়েছিলাম, অপশনে যে সমস্ত এন্ট্রি আমরা করেছিলাম সেগুলো কিন্তু আমরা এখন পুনরায় ইচ্ছে করলে আবার চেঞ্জও করতে পারি। আমরা লিজেন্ড ইচ্ছা করলে এখন রাইট না দিয়ে আমরা বটম দিতে পারি বা টপে দিতে পারি। হ্যাঁ, তো আমরা অলরেডি এখানে শো করছে দেখছি। হ্যাঁ, এবং আমরা ডেটা লেভেলসও চেঞ্জ করতে পারি। এভাবে আমরা আমাদের অপশনসগুলো চেঞ্জের মাধ্যমে আমরা চার্টটিকে মডিফাই করে নিতে। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আমরা ডেটাবেসকে আমরা ফরম্যাটিং করতে পারি। এটি আমরা বোঝার জন্য দেখুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি করছি। আমরা একটা রেজাল্ট শিট তৈরি করেছি। তো আমরা এই রেজাল্ট শিটে যদি চাই এরকম যে যারা সাবজেক্টে যেসব স্টুডেন্ট 33-এর কম পেয়েছে অর্থাৎ ফেল করেছে তাদের সাবজেক্টগুলোতে লাল রঙে চিহ্নিত করতে আমরা চাচ্ছি। অথবা আমরা যদি চাই যে যারা লেটার মার্কস পেয়েছে অর্থাৎ 80-র উপরে 80/80-র উপরে পেয়েছে তাদেরকে এরকম অন্য ব্লু রঙে এটা চিহ্নিত হবে। এ ধরনের যদি আমরা কন্ডিশনালি আমরা কালারফুল করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তো আমরা প্রথমে সাবজেক্টগুলোতে মূলত সিলেক্ট করব। আমরা ব্যাঙ্কগুলি এখান থেকে শুরু করে এভাবে সিভিক্স পর্যন্ত পুরো ডাটাবেসটিকে সিলেক্ট করব। দেন আমরা চলে যাব ফরম্যাট মেনুতে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনাল ফরম্যাটিং, এটিতে ক্লিক করব এবং এখানে কন্ডিশন 1 লেখা রয়েছে। তো আমরা ডান পাশের এই বক্স থেকে নির্বাচন করব লেস দেন, যেহেতু আমরা চাচ্ছি যে যারা 33-এর কম পাচ্ছে। তো লেস দেন হচ্ছে যে অপেক্ষাকৃত কম। তো লেস দেন ডান দিকের বক্সে আমরা এখানে লিখে দিব যে নাম্বারটি আমরা চাই। আমরা যেহেতু 33 চাচ্ছি যে 33-এর কম, সো আমরা 33 লিখে দিলাম। এবার আমরা ফরম্যাট বাটনে ক্লিক করে আমরা বলে দিব যে কি কালারে আমরা এটি চিহ্নিত করতে চাই। আমরা এখানে কালার বক্স থেকে সে রেড টকটকে লাল রংটি নির্বাচন করলাম। সাথে সাথে আমরা আরও হাইলাইট করার জন্য বোল্ড সিলেক্ট করে দিতে পারি। দেন ওকে বাটনে ক্লিক। এবার আমরা যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে যারা যেসব স্টুডেন্ট 33-এর কম পেয়েছে তা লাল রঙে চিহ্নিত হয়েছে। এভাবে আমরা শুধু রেজাল্ট শিট নয়, আমরা যে কোনো ডাটাবেজে হাজার হাজার ডাটা যেখানে থাকে সেখানে আমরা বোঝার সুবিধার জন্য আমাদের ডাটাবেসের বিশেষ কোনো নির্দিষ্ট বিষয়কে হাইলাইট করার জন্য আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং কমান্ডটি সাহায্য নিতে পারি। এবং আমরা যদি এখানে চাই যে আমরা এটিও থাকবে এবং আরেকটি কন্ডিশন হচ্ছে যারা লেটার মার্কস পাবে 80-র উপরে পাবে তাদের ব্লু রঙে চিহ্নিত করব। তাহলে আমরা একইভাবে এটিকে সিলেক্ট করে নিব আমাদের ডাটাবেসটিকে এবং আমরা চলে যাব ফরম্যাট মেনুর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এবং সেখান থেকে আমরা দেখুন আমরা পূর্বে যে কন্ডিশনটি দিয়েছিলাম 33-এর কম সেটি অলরেডি রয়েছে। তা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যেহেতু আরেকটি কন্ডিশন করতে চাচ্ছি, আরেকটি কন্ডিশন আমরা ফরম্যাট করতে চাচ্ছি, সো আমাদের এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় কন্ডিশন এখানে অ্যাড হবে। নতুবা কিন্তু মনে রাখতে হবে তাহলে যদি আমরা এটির উপরেই করি তাহলে কিন্তু আগেরটি চলে যাবে, অর্থাৎ আমরা যে কন্ডিশনটা দিয়েছিলাম যে 33-এর কম পেলে সে ফেল করবে, তো সেটি চলে যাবে। এজন্য আমরা ওটি রাখতে চাইলে আমাদের অ্যাড বাটনে ক্লিক করার মাধ্যমে কন্ডিশন 2 নিয়ে আসতে হবে এবং আমাদের দ্বিতীয় কন্ডিশন বক্সে এখানে ডিফাইন করে দিতে হবে যে আমরা কি চাই। তো আমরা যেহেতু চাচ্ছি যে 80/80-র উপরে পেলে সে অন্য একটি কালার হবে, তো যদি চাইলে আমাদের এখানে মনে রাখতে হবে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু। আমরা গ্রেটার দেন দিলে শুধুমাত্র 80-র উপরে ধরবে। আমরা যদি গ্রেটার দেন দিই তাহলে শুধুমাত্র 80-র উপরে যেগুলো সেগুলো ধরবে, কিন্তু 80 যারা 80 পাচ্ছে তাদেরটি কিন্তু দেখাবে না। কিন্তু আমরা যেহেতু জানি লেটার মার্কসে 80 এবং 80-র উপরে উভয়টিকেই নিয়ে নেয়, সো আমাদের এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু এটি ডিফাইন করতে হবে। দেন 80 আমরা লিখে দিলাম। এর মানে হচ্ছে যে সে 80ও ধরবে এবং 80-র উপরে সেটিও ধরবে। তো এটি দিয়ে আমরা ফরম্যাট বাটনে ক্লিক করে আমরা অন্য একটি কালার দিয়ে দিচ্ছি। এখানে আমরা ব্লু কালারটি দিচ্ছি, প্লাস আমরা বোল্ড করে দিচ্ছি। এখন আমরা দেখুন আমরা ওকে বাটনে ক্লিক করছি এবং এখানে মনে রাখতে হবে আমরা যদি আরও কন্ডিশন অ্যাড করতে চাই তাহলে আমাদের অ্যাড বাটনে ক্লিক করে আমাদের কাজ করতে হবে।
এবং আমরা এখন লক্ষ্য করে দেখব যে যারা 80 বা 80-র উপরে পেয়েছে তাদের ব্লু রঙে এটি চিহ্নিত হয়েছে। আমি অধ্যায়ে ডেটা মেনুর আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড কনসলিডেট কমান্ড নিয়ে আলোচনা করব। মূলত অনেকগুলো শিটের সাথে সমন্বয় করে ফাইনাল আউটপুটের জন্য বা ফাইনাল রেজাল্টের জন্য এই কনসলিডেট কমান্ডটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আপনাদেরকে স্পেশাল প্রজেক্টে যখন বিভিন্ন শিট তৈরি করা দেখাবো, স্যালারি শিট, ওয়েজ শিট, তো এই সমস্ত বা রেজাল্ট শিট, এই সমস্ত শিটে এই কমান্ডটি খুবই অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখুন আমি এটি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো এটি করার জন্য প্রথমে আমরা এখন শিট 1 থেকে দেখি বিষয়টি। যে শিট 1-এ আমাদের কিছু ডেটা রয়েছে, নেম অফ ওয়ার্কার, তাদের নাম, ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম, এবং শিট 2-তে কিছু ডেটা রয়েছে এবং এই ডেটাগুলো ধরুন আমি এটা মুছে দিচ্ছি। এখানে কিছু কিছু ডেটা আমি মুছে দিচ্ছি। তো এরকম এরপরে শিট 3-তে দেখুন যে এখানে রয়েছে, এখানেও কিছু ডেটা রয়েছে, এগুলো চেঞ্জ করে দিচ্ছি। অর্থাৎ ভিন্ন ভিন্ন শিটে ভিন্ন ভিন্ন ডেটা থাকবে। তো এখন কথা হলো যে এরকমভাবে আমার পুরো মাসের 30টি শিট হতে পারে। এখন এমন যদি হয় যে পুরো মাসের এই প্রতিদিনের যে ওয়ার্কিং আওয়ার রয়েছে স্টাফদের, তাদের প্রত্যেকের যোগফল বের করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে প্রত্যেকের। তো এরকম যদি বিষয় থাকে তাহলে তো পুরো এক মাসের এটা বেশ ডিফিকাল্ট। তো এইটা আমরা খুব সহজেই করতে পারবো কনসলিডেট কমান্ডের সাহায্যে। তো এটির জন্য আমরা শিট 4-এ একটি শিট নিব যেখানে শুধু নেম অফ ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম, অর্থাৎ এই যে ফিগারটি না থেকে এখানে ফিগারের পরিবর্তে শুধু এই নাম এবং তার হেডলাইনটা থাকবে এবং এগুলো এই প্রতিটি শিটের সমস্ত ডেটাগুলোর যোগফল আমরা বের করব। এখানে আমি 3টি দিয়ে বোঝাচ্ছি, আপনি পুরো মাসেরটাও এই কমান্ড দিয়ে করা সম্ভব। তো প্রথমে এই কমান্ডটি করার জন্য আমরা দেখুন এভাবে সিলেক্ট করব এই ডেটার এই অংশটুকু, যেহেতু এই অংশটুকু আমাদের যোগফল হবে। তো এভাবে সিলেক্ট করার পর আমরা চলে যাব ডেটা মেনুতে এবং এখানে রয়েছে কনসলিডেট, ডেটা টুলসের আন্ডারে কনসলিডেটে ক্লিক করব আমরা। ফলে আমাদের সামনে দেখুন ডাটা কনসলিডেটের একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ফাংশনের বাই ডিফল্ট সাম রয়েছে, আমরা অন্য যে কোনো কিছু দিতে পারি আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী। আমরা সাম দিয়েই আপাতত বোঝাচ্ছি। এখানে আমি আগে কিছু করেছিলাম, এগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। ওকে, এখন দেখুন আমরা কি করতে চাই। আমরা করতে চাচ্ছি যে আমাদের যতগুলো শিট আছে এবং শিটে যে ইনফরমেশনগুলো আছে সেইগুলোর যোগফল বের করে একটা ফাইনাল শিটে সেটার আউটপুট বের করতে চাই। সো আসুন শিট 1-এ চলে যাই। আমরা শিট 1-এ চলে যাওয়ার পরে এখানে আমাদের যে ডাটার রেঞ্জটুকু আছে, অর্থাৎ আমরা চাচ্ছি ওয়ার্কিং আওয়ার এবং ওভারটাইম। সো এই ফিগারগুলোকে আমরা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব। আমরা ড্র্যাগ করলাম এবং আমরা এখানে লিখে দিলেও পারতাম যে শিট 1-এর দেখুন এখানে আমরা ফর্মুলাটা যা রয়েছে সেইটি যদি আমরা এখানে লিখে দিতাম তাও হতো। তো আমরা এটা সিলেক্ট করে দিয়ে আমরা অ্যাড বাটনে ক্লিক করছি এবং সাথে সাথে আমরা শিট 2-তেও ক্লিক করব, যেহেতু এই ডাটাগুলো আমরা অ্যাড করব এবং একইভাবে যেটা সিলেক্ট অবস্থায় আছে। সো আমরা এখানে আবার অ্যাড বাটনে ক্লিক করলেই চলে আসবে এবং পুনরায় আমরা শিট 3-তে ক্লিক করব এবং সেটিও সিলেক্ট অবস্থা আছে, যেহেতু প্রথমটা আমরা সিলেক্ট করেছিলাম। অ্যাড বাটনে ক্লিক। ওকে, আমরা 3টি শিট করেছি। এখানে অবশ্যই একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা শিট 1-এ যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানেই আমাদের কিন্তু থাকতে হবে এই ডাটাগুলো। অর্থাৎ দেখুন শিট 1-এ আমাদের ছিল D6-এ আমাদের এই প্রথম ডাটাটি ছিল এবং সবগুলোতেই কিন্তু D6-এই রয়েছে দেখুন, এবং শিট 4-এও আমাদের D6-এই রয়েছে। তো আমরা এইভাবে প্রত্যেকটা শিটকে অ্যাড বাটনে ক্লিক করার মাধ্যমে ইনক্লুড করে আমরা ওকে বাটনে যদি ক্লিক করি, লক্ষ্য করুন আমাদের কিন্তু টোটাল রেজাল্ট চলে এসছে। আমরা যদি একটু যাচাই করি, দেখুন শিট 1-এর আমরা ওয়ার্কিং অ্যাক্টিভ ফিগার দেখলেই বুঝতে পারবো। শিট 1-এ 12 ঘন্টা, শিট 2-তে 12, 23 আর 12 35, শিট 3-তে রয়েছে 12, 35, 47। ওকে,
47 সবগুলোই কিন্তু আপনি যদি যাচাই করেন দেখতে পাবেন সবগুলোর যোগফল সে অটোমেটিক বের করে দিয়েছে এবং ওভারটাইম সহ। তো নিশ্চিতভাবেই এটি অত্যন্ত পাওয়ারফুল একটি কমান্ড কনসলিডেট। এটি আমি একটি উদাহরণ দিয়ে বোঝালাম, আপনাদের প্রফেশনাল লাইফে কাজের ক্ষেত্রে এই ধরনের কমান্ড খুবই কার্যকরী ভূমিকা রাখবে। যখন আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এটির কার্যকরিতা আমরা অনুধাবন করব। এর আগে আমি আপনাদেরকে দেখাবো যে এতক্ষণ আমরা যে সমস্ত কমান্ড ডাটা মেনু যে সমস্ত কমান্ড আমরা দেখলাম, শর্ট, ফিল্টার বা ভ্যালিডেশন, এই সমস্ত কমান্ডগুলো 2007 প্ল্যাটফর্মে এগুলো আমরা কিভাবে করব সেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন, প্রথমেই আমরা এই ডাটার উপরে সাপোজ আমরা যদি শর্ট করতে চাই, আমরা কার্সর এখানে রাখলাম এবং এটি আমরা মূলত পাবো ডাটা মেনুতে। তো ডাটা মেনুতে ক্লিক করার সাথে সাথে ভার্টিক্যালি এর কমান্ডগুলো এখানে অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা প্রথমেই আমরা দেখবো যে শর্ট, দেখুন শর্ট অ্যান্ড ফিল্টার নামে একটি বিভাগই রয়েছে। তো এইখানে আমরা শর্টে ক্লিক করব। তো শর্টে ক্লিক করলে পরে আমাদের সামনে এক ডায়ালগ বক্স আসবে। তো সেখান থেকে শর্ট বাই, এটি আমরা কোনটা শর্ট করব সেটা আমরা এখানে ডিফাইন করে দেবো। সে আমরা যদি চাই স্যালারি, আমরা স্যালারি সিলেক্ট করলাম এবং এখান থেকে অর্ডার দিয়ে দিব যে কী ধরনের আমরা শর্ট করতে চাই, স্মলেস্ট টু লার্জেস্ট, মানে ছোট থেকে বড় চাই নাকি লার্জেস্ট টু স্মল, বড় থেকে ছোট। আমরা যদি লাইক ছোট থেকে বড় চাই, স্মলেস্ট টু লার্জেস্ট, এটি দিয়ে যদি আমরা ওকে দেই, তো আমরা লক্ষ্য করুন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ছোট থেকে বড় আকারে শর্টিং হয়েছে। তো মূলত শর্টিংয়ে আরও অপশন আছে। আমরা এই শর্টে গেলে আমরা যে ডায়ালগ বক্সে বিভিন্ন অপশনে ক্লিক করে আমরা দেখে নিতে পারবো, আরও বিভিন্ন ধরনের শর্টিং আমরা করতে পারবো। তো ঠিক একইভাবে আমরা যদি ফিল্টার করতে চাই, আমরা 2007 প্ল্যাটফর্মে একইভাবে ডাটা মেনুর আন্ডারই আমরা ফিল্টার পাবো। ফিল্টারে ক্লিক করছি আমরা। তো এখানে দেখুন ফিল্টার আমাদের আগের ভার্সনের থেকে এই ভার্সনে আমরা বিশেষ কিছু সুবিধা পাচ্ছি। ফিল্টার কমান্ড দেওয়ার সাথে সাথে ঠিক আমাদের এই ফিল্ডেই কিন্তু অটোমেটিকলি একটা কম্বো বক্স তৈরি হয়ে গিয়েছে। আমাদের উপরে আবার নতুন করে আমরা ক্লিক করতে হয়নি। এখানে আমাদের জাস্ট এই পয়েন্টে যদি আমরা ক্লিক করি, তা আমাদের কীভাবে ফিল্টার করব সেটি আমরা এখানে পাবো। আমরা এখানে সিলেক্ট অল রয়েছে, আমরা যদি টিক চিহ্ন উঠিয়ে দিই, এখন কোনটি সিলেক্ট করব। লাইক আমরা যদি সাপোজ আমরা এখানে ধরুন অফিসারদের ডাটা দেখতে চাই, তাহলে অফিসার এটি টিক চিহ্ন দিয়ে যদি ওকে দিই, দেখুন শুধু অফিসারদের ডাটা আমাদেরকে শো করছে। এবং আমরা আবার পুনরায় ফিরে গিয়ে যদি সাপোজ আমরা শুধু অফিসার উঠিয়ে দিয়ে ম্যানেজার শো করতে চাই, ওকে দিচ্ছি, তো শুধু ম্যানেজারদের ডাটা আমাদের এখানে শো করবে। এবং আমরা ফিল্টার রিমুভ করার জন্য আমরা এই ফিল্টার যে বাটনটি রয়েছে এখানে আরেকবার ক্লিক করলে আমাদের ফিল্টার রিমুভ হয়ে যাবে। মোট কথা আগের ভার্সনগুলোর চেয়ে আমাদের 2007-এ এই শর্টিং বা ফিল্টারিংকে অনেক বেশি কমফোর্টেবল করা হয়েছে। একইভাবে আমরা যদি সাবটোটালের কমান্ডকে আমরা দেখেছি, এটি যদি করতে চাই আমরা এটিও আমরা ডাটা মেনুতে পাবো। আমরা দেখুন সাবটোটাল, আমরা এখানে ক্লিক করার সাথে সাথে অলরেডি সাবটোটালের মেনু চলে এসছে এবং আমরা এখান থেকে আগের মতোই, অবশ্য সাবটোটালের ডায়ালগ বক্স আগের মতোই, এখানে নতুন কিছু দেখানোর কিছু নেই। আমরা জাস্ট ওকে দিলে আগের মতোই সাবটোটাল ক্রিয়েট হবে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি ভ্যালিডেশনের কমান্ডটিও এখানে ইউজ করতে চাই, অর্থাৎ আমরা আমাদের যে ভ্যালিডেশনের যে ডাটা, অর্থাৎ এই কলামে আমাদের যে সমস্ত নিউমেরিক ডাটা আমরা ইনপুট করব, সেখানে যদি ভুল হয়, মিস্টেক হয়, অথবা আমাদের লিমিটের বাইরে কোনো সংখ্যা বসে যায়, সেক্ষেত্রে যদি কম্পিউটার সিগন্যাল দেয়, এ ধরনের করতে চাই, তো সেক্ষেত্রেও আমরা একইভাবে এটিকে সিলেক্ট করব এবং সেটিও আমরা পাবো ডাটা মেনুতে এবং ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করব এবং আমরা অ্যালাউ কম্বো বক্স হতে এখান থেকে ডেসিমেল সিলেক্ট করে দিব। এই ডায়ালগ বক্স মূলত আগের যে ভ্যালিডেশনের যে কমান্ড একই। তারপর আমি দেখাচ্ছি ইনপুট মেসেজ, এখানে সেটিংসে আমাদের ডেসিমেল নির্বাচনের পরে আমরা এখান থেকে বিটুইন দিতে পারি, অথবা আমরা যদি চাই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, অর্থাৎ এর বেশি কোনো সংখ্যা, অর্থাৎ আমরা ধরে নিই যে আমাদের স্টাফদের স্যালারি ৬,০০০ টাকার উপরে কারণেই, সো আমরা ৬,০০০ টাকার উপরে কোনো সংখ্যা ইনপুট হলেই যেন কম্পিউটার মেসেজ দেয়, সেটি আমরা করার জন্য এখানে ৬,০০০ লিখলাম। ইনপুট মেসেজে আমরা যে কোনো কিছু দিতে পারি, সাপোজ এখানে আমরা দিতে পারি সরি ইউ রং টাইপ,
দেন ওকে। তো ভ্যালিডেশন আমরা সিলেক্ট করলাম। এখন ধরুন আমি টাইপ করছি 4000 এবং আমি তো আমরা 6000 টাকা রেঞ্জ দিয়েছিলাম। তো আমরা এখন যদি 7000 টাকা দিই, এখানে দেখুন 7000 টাকা দেওয়ার সাথে সাথে সে ধরছে না, কিন্তু 6000 টাকার নিচে যদি কোনো ভ্যালু আমরা দিই, দেখুন আমি 5000 দিচ্ছি, সে অলরেডি কিন্তু মেসেজ দিয়েছে। তো এভাবে আমরা ভ্যালিডেশন কমান্ডকে ইউজ করতে পারি 2007 প্ল্যাটফর্মেও। তো মোট কথা আমাদের অফিস 97 এক্সপি যে 2007কে অনেক বেশি কমফোর্টেবল করা হয়েছে কাজ করার জন্য। তো আমরা জাস্ট একটু অ্যাপিয়ারেন্স বা গেটারটি একটু চেঞ্জ করা হয়েছে। এছাড়াও এর অন্যান্য যে সমস্ত কমান্ড আছে আপনারা একটু ভালো করে ফলো করলে দেখলেই বুঝতে পারবেন, তেমন ডিফিকাল্ট কিছু নয়। এই অধ্যায়ে আমরা এক্সেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা সুদ ব্যবস্থাপনা বা ইন্টারেস্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আমরা জানি যে সমগ্র ওয়ার্ল্ডে বর্তমানে প্রায় সেক্টরই এই সুদের যে ব্যবস্থাপনা বা সুদের হিসাব নিকাশ করতে হয়, স্পেশালি ব্যাংকিং সেক্টরে বা এনজিও সেক্টরে। তো ম্যাক্সিমাম কাজই সুদের কাজ। তো এই সুদ ম্যানেজমেন্ট, এই সুদ ব্যবস্থাপনার বিষয়টি এক্সেলে আপনি কিভাবে করবেন সেটি আমরা এখন পর্যায়ক্রমে কয়েকটা অধ্যায় দেখাবো। তো দেখুন প্রথমে আমরা দেখব যে সুদ আসল বের করার একটা সাধারণ নিয়ম। আমরা এখানে ধরুন লোন রয়েছে এখানে 10,000, 5% সুদের হার এবং টার্ম অফ ইয়ার 6। তো এখন সুদ আসল বের করবো আমরা এটার উপর। তো সুদ আসল বের করার যে সাধারণ যে ফর্মুলা সেটি আগে আমরা দেখব। আপনার প্রয়োজনে কাগজে কলমে লিখে নিতে পারেন যে ইকুয়াল টু আসল ইন্টু সুদের হার ইন্টু সময় যোগ আসল। তো আসল এই আলোকে আমরা লিখি ইকুয়াল টু আসল। তো আসল আমরা জানি যে 10,000 টাকা, কিন্তু আমরা 10,000 লিখবো না, আমাদের সেলের নাম লিখবো, আমরা লিখবো B1। এরপরে বলছে ইন্টু সুদের হার অর্থাৎ 5%, আমরা সেলের নাম রাখবো ইন্টু B2। এরপরে ইন্টু পুনরায় ইন্টু সময় হচ্ছে 6 অর্থাৎ B3 যোগ আসল অর্থাৎ B1 লিখে আমরা এন্টার চাপলে অটোমেটিকলি আমরা দেখছি যে 13,000 টাকা সুদ আসল বের হয়েছে 5% সুদের হারে 6 বছরে। তো আমরা খুব সহজে কাজটি করে ফেলতে পারলাম। এখন কথা হলো যদি এরকম শর্ত দেওয়া হয় যে 5% সুদের হারে সুদ আসল 13,000 টাকা, কিন্তু যদি সুদের হার ভিন্ন ভিন্ন হয়, শর্তটা একটু বেড়ে যায়, অর্থাৎ সুদের হার 10%, সুদের হার 15, 20 and 30%, এরকম ভিন্ন ভিন্ন সুদের হার হয়, কিন্তু লোন অ্যামাউন্ট সেম অর্থাৎ 10,000 এবং টার্ম অফ ইয়ার 6, শুধু সুদের হার ভিন্ন ভিন্ন যদি এরকম হয়, তখন আমরা এক্সেলের ডেটা টেবিলের সাহায্যে খুব সহজে এটি করতে পারি। তো আসুন এটি করার জন্য প্রথমে আমাদের প্রথম যে ফিগারটি অর্থাৎ সুদ আসল এটি বের করে নিতে হবে আগে। এরপরে আমরা নিচে এভাবে লিখব আমাদের যে শর্তের যে পার্সেন্টেজগুলো, এভাবে লেখার পর আমরা আমাদের এই 13,000 সহ এটিকে এভাবে সিলেক্ট করব, টোটালটি সিলেক্ট করব। দেন ডেটা মেনুতে ক্লিক করার পরে আমরা এখানে দেখব টেবিল, আমরা টেবিলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখছি যে রো ইনপুট সেল এন্ড কলাম ইনপুট সেল। তো আমরা এখানে কলাম ইনপুট সেল ঘরে ক্লিক করব, যেহেতু সুদের হারগুলো রয়েছে কলামের ঘরে, এবং আমাদের টার্গেট সেল হচ্ছে আমাদের B2 অর্থাৎ B2তেই সুদের হারটি রয়েছে। সো আমরা B2তে ক্লিক করব অথবা B2 লিখে দিতে পারি। আমরা ক্লিক করলে এটি কপি হয়ে যাবে, দেন ওকে বাটনে ক্লিক। ফলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি কম্পিউটার সুদ আসলগুলো বের করে দিয়েছে ভিন্ন ভিন্ন সুদের হারে, অর্থাৎ 10% 16,000 টাকা, 15% 19,000 টাকা, এরকমভাবে আমাদের ক্যালকুলেট করে কম্পিউটার নিজেই বের করে দিয়েছে। এবার আমরা আরেকটি শর্ত যদি যুক্ত করা হয় সেক্ষেত্রে সুদ আসল বের করব। যেমন আরেকটি শর্ত হচ্ছে যে সুদের হারও ভিন্ন ভিন্ন এবং আসলও ভিন্ন ভিন্ন, অর্থাৎ আসল যদি প্রথমটা আমরা যেটা বের করেছি 10,000 টাকার উপরে, যদি আসল 20,000 হয়, যদি আসল 30,000 টাকা হয়, যদি আসল 40,000 টাকা হয়, এবং সুদের হারও ভিন্ন ভিন্ন এরকম হয়, তবে আমরা এই ডাটা টেবিলের সাহায্যে করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে প্রথম যে আমাদের টার্গেট সেটিকে ধরে আমরা রেজাল্ট বের করবো আগে, সুদ আসলটি বের করবে 10,000 টাকার উপরে, এবং সেটি আমরা করব এই পাশের লেফট কর্নারে, এখানে ঠিক এই সিস্টেমে করার পরে রেজাল্ট বের করার পরে আমরা এভাবে সাজানোর পরে আমরা এভাবে সিলেক্ট করব রেঞ্জটুকু।
দেন চলে যাব ডেটা মেনুতে এবং ডেটা টেবিল, এবং এখানে আমাদের রো ইনপুট সেল এন্ড কলাম ইনপুট সেল। রো ইনপুট সেলে আমাদের দিয়ে দিতে হবে, এখানে আমাদের দুটি ঘরই ফিল আপ করতে হবে, অর্থাৎ রো ইনপুট সেলে রোগুলি রয়েছে আমাদের, রোতে রয়েছে মূলত আমাদের ক্যাপিটালগুলো, লোন অ্যামাউন্টগুলো। সো আমাদের লোন অ্যামাউন্টের টার্গেট সেল হচ্ছে এটি, অর্থাৎ প্রথম যে লোন অ্যামাউন্ট অর্থাৎ B1, তো আমরা B1 এ ক্লিক করলে এটি কপি হবে, এবং দ্বিতীয় ঘরে ক্লিক করে আমরা কলাম ইনপুট সেল অর্থাৎ এটি রয়েছে সুদের হার, তো আমরা B2 অর্থাৎ সুদের টার্গেট সুদের হার যেটি রয়েছে সেটি আমরা কপি করে দিব, অর্থাৎ B1 প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে B2, দেন ওকে বাটনে ক্লিক। ফলে অলরেডি চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন ভিন্ন আসলে আমাদের এবং ভিন্ন ভিন্ন সুদের হারে সুদ আসল কত কম্পিউটার নিজেই করে দিয়েছে। এভাবে আমরা ভিন্ন ভিন্ন সুদের হারে এবং ভিন্ন ভিন্ন আসলে আমরা সুদ আসল বের করতে পারবো। আমরা এক্সেলের এডিট মেনুর কিছু গুরুত্বপূর্ণ কমান্ড দেখব। দেখুন আমরা এখানে একটি রেজাল্ট শিটের ফর্মুলা এখানে বের করেছি। তো আমরা জানি যে এটি যদি আমরা ফিল করে দিই, মাউসের ডান বাটন চেপে মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করলে অটোমেটিক ফিল হয়ে অন্যান্য রেজাল্টগুলো বের হয়ে যাবে। এই কমান্ড আমাদের জানা, কিন্তু অনেক সময় এরকম হতে পারে যে আপনি জরুরি কাজ করছেন, হঠাৎ মাউস হ্যাং করলো, মাউস কাজ করছে না, কিন্তু আপনার কাজের আউটপুট প্রয়োজন হয়ে পড়েছে, কিবোর্ড কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অল্টারনেটিভলি কিবোর্ডের মাধ্যমে এই বাকি ফর্মুলাগুলো বের করে ফেলতে পারেন। এজন্য আমরা জাস্ট এভাবে সিলেক্ট করব কিবোর্ড দিয়ে। সিলেক্ট করার পরে আমরা চলে যাব এডিট মেনুতে, অল্টার ই চেপে। দেখুন এডিট মেনুতে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল, এর মানে হলো যে আমরা এই বাকি রেজাল্টগুলো ফিল করব। তো আমরা এডিট মেনুতে ফিলে চলে গিয়ে আমরা এখানে ফিলের আন্ডারে দেখুন ডাউন, রাইট ইত্যাদি রয়েছে, যেহেতু আমরা নিচের দিকে ফিল করবো, সো ডাউন সিলেক্ট করে যদি এন্টার চাপি আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে মাউস ছাড়াই কিন্তু এর বাকি রেজাল্টগুলো বের হয়ে গিয়েছে। তো মূলত আমরা কিবোর্ডের মাধ্যমেও বাকি রেজাল্ট এভাবে বের করতে পারি ফিল কমান্ডের সাহায্যে। ফিল কমান্ডের অন্যান্য যে সমস্ত অপশন রয়েছে আপ, লেফট, সেগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ সারতে পারি। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা আমাদের এক্সেলের যে শীট রয়েছে, অনেক সময় অনেক অপ্রয়োজনীয় শীট ক্রিয়েট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা এই ডিলিট শীটের মাধ্যমে আমরা সে সমস্ত শীট ডিলিট করে ফেলতে পারি। আমরা যদি এই শীটটিকে ডিলিট করতে চাই তাহলে আমরা শীটটিকে অ্যাক্টিভ রেখে ডিলিট শীটে কমান্ড ক্লিক করছি, ক্লিক করে জাস্ট দেখুন সে বলছে যে পার্মানেন্টলি ডিলিট করবো কিনা, তো ওকে বাটন ক্লিক করলে আমাদের শীটটি ডিলিট হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে গো টু। মূলত আমরা এমএস ওয়ার্ডে দেখেছি গো টুর মাধ্যমে নির্দিষ্ট কোনো পেজে যাওয়া, এক্সেলে আমাদের এখানে মূলত নির্দিষ্ট কোনো সেলে যাওয়া। আমরা সাপোজ এক্সেলের আমরা এখন বর্তমানে যে পজিশনে রয়েছি E16 সেলে ফর্মুলা বারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি চাই যে আমরা G100 যেখানে আমাদের একটি ফিগার রয়েছে সেখানে আমাদের এখন যাওয়া প্রয়োজন, আমরা স্লাইডার দিয়ে যেতে পারবো, কিন্তু অনেক সময়ের ব্যাপার, তো আমরা এই জন্য এডিট মেনুর এই গো টু কমান্ডটি সাহায্য নিতে পারি। আমরা গো টুতে ক্লিক করে আমাদের যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে আমরা শুধু সেলের নামটি দিয়ে দিব যে G100 দিয়ে। এখানে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র আমাদের এই শীটেই গোটোর মাধ্যমে শুধু এই শীটেই যেতে পারবো তা নয়, আমরা অন্যান্য শীটেও এর মাধ্যমে যেতে পারবো। এই জন্য অবশ্যই আমাদের শীটের নামকে এখানে স্পেসিফিক করে দিতে হবে। তো দেন ওকে বাটনে ক্লিক করছি আমি, দেখুন যে অলরেডি কিন্তু সে G100 সেলে চলে গিয়েছে, যেখানে আমাদের একটি ফিগার রয়েছে 5000। তো মূলত গোটুর মাধ্যমে আমরা যে কোনো সেলে বা যে কোনো শীটে অনায়াসে গমনাগমন করতে পারি। ডেটাবেস ম্যানেজমেন্ট আরেকটি বিষয় হচ্ছে ফিল্টার। ফিল্টারের মাধ্যমে আমরা মূলত অনেকগুলো ডেটাবেস থেকে নির্দিষ্ট কোনো ডেটাবেসকে আমরা আলাদা করে ফেলতে পারি ফিল্টার মাধ্যমে। যেমন ধরুন আমাদের এই ডেটাবেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অফিসার, ম্যানেজার, ক্লার্ক, বিভিন্ন পদ রয়েছে। যদি এরকম বলা হয়, ম্যানেজমেন্ট আপনাকে বলল যে শুধুমাত্র যারা অফিসার রয়েছে, এখানে আমরা 10টি বা অল্প কিছু ডেটা রয়েছে, এগুলোকে আলাদা করে কোনো ব্যাপার না, কিন্তু এরকম কয়েক হাজার ডেটাবেজের মধ্যে যদি বলা হয় যে শুধুমাত্র অফিসার যারা রয়েছে তাদের একটা লিস্ট ম্যানেজমেন্টকে দেখাতে হবে বা আলাদা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সমাজ টাফ। তো আপনাকে এক্সেল কিন্তু এই সুবিধাটা দিচ্ছে যে আমরা অনায়াসে যদি বলা হলো যে শুধুমাত্র অফিসার যারা তাদের লিস্টটি এখানে আমরা পেতে চাই, তাহলে আমরা জাস্ট কার্সর এখানে রেখে ডেটা মেনুতে চলে যাব, এখান থেকে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে ডান পাশে অটো
অটো ফিল্টারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কলামে কিন্তু একটি করে ফিল্ড তৈরি হয়েছে। তো আমরা জাস্ট পজিশন এই ফিল্ডে ক্লিক করলে আমাদের যে লিস্ট রয়েছে সেটি দেখতে পাবো। তো আমরা কি শো করতে চাই, সাপোজ অফিসার যদি শো করতে চাই, তখন শুধুমাত্র অফিসারদের ডেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং অফিসারদেরই নাম এবং অফিসারদের ইনকাম। আমরা যদি চাই যে শুধুমাত্র ম্যানেজারদের ডেটা শো করতে, আমরা শুধুমাত্র ম্যানেজারকে এখানে শো করতে পারছি, এবং এর অবস্থা আমরা প্রিন্টও দিতে পারবো। অর্থাৎ মানে কয়েক হাজার ডেটার মধ্যে থেকে আমি নির্দিষ্ট কোনো ডেটাকে খুব সহজেই কিন্তু এই ফিল্টারের মাধ্যমে আলাদা করে ফেলতে পারছি, এবং সেটি আমরা এটিকে প্রিন্টও দিতে পারবো। এখন যদি আমরা আবার সেই পুনরায় সবগুলো ডেটা নিয়ে আসতে চাই, অলে ক্লিক করলে সবগুলো ডেটা চলে আসবে, এবং নর্মাল পজিশনে ফিরিয়ে আনার জন্য আমরা ডেটা মেনুর ফিল্টারে গিয়ে আমরা পুনরায় অটো ফিল্টারে ক্লিক করলে কিন্তু অটো ফিল্টারে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আগের পজিশনে ফিরে আসবে।